সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে এবং এ কারণে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একই সাথে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আজকের এই লেকচার। তাদের রাজনৈতিক ভূগোল নামক যে পত্রটি রয়েছে তোমাদের 24-3207 কোডের, এই পত্রের সিলেবাস অন্তর্ভুক্ত বিষয় রাজনৈতিক ভূগোলের সংজ্ঞা, উদ্দেশ্য, বিষয় পরিধি ও দৃষ্টিভঙ্গি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিই আজকের এই ক্লাস সম্পন্ন হলে আমরা কি কি বিষয় শিখতে পারবো বা লক্ষ্য উদ্দেশ্য কি আজকের ক্লাসে বা শিখন ফল কি। আমরা প্রথমে যেটি করব সেটি হলো আমরা রাজনৈতিক ভূগোলের সংজ্ঞার্থ জানব, রাজনৈতিক ভূগোলের উদ্দেশ্য সম্পর্কে জানব, রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি কি সেটি নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা রাজনৈতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কথা বলবো এবং দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাই রাজনৈতিক ভূগোলের সংজ্ঞার্থ কি। আমরা কয়েকজনের সংজ্ঞা দেখব, যেগুলো সংজ্ঞাকে আমরা অথেন্টিক সংজ্ঞা বলি, সেই সংজ্ঞাগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপর আমরা নিজেরাও একটি সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা চালাবো। তো প্রথমেই ওয়াল্টার ফিটজেরাল্ড 1964 সালে রাজনৈতিক ভূগোল সম্পর্কে বলেছেন বা রাজনৈতিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রের উপর প্রভাব বিস্তারকারী ও সমন্বয়কারী অবস্থাগুলোর সমীক্ষাই রাজনৈতিক ভূগোল। তার মানে এখানে ফিটজেরাল্ড মূলত দুটি বিষয়ের সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন। এখানে রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রের প্রকৃতি গঠনকারী যে নিয়ামক রয়েছে বা একটা রাষ্ট্রের অভ্যন্তরে যে অবস্থাগুলো রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন এই সংজ্ঞায়। সুতরাং এখানে আমরা খুব সহজে বুঝতে পারি রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে সেটি কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ কিছু প্রভাব বিস্তারকারী এবং সমন্বয়কারী অবস্থা থাকে, সেগুলোর উপরেই ডিপেন্ড করে। সে কথাটি ফিটজেরাল্ড বোঝানোর চেষ্টা করেছেন রাজনৈতিক ভূগোলের সংজ্ঞায়। এরপর যদি আমরা আরেকটি সংজ্ঞা দেখি, পার্সি অ্যান্ড আলেকজান্ডারের রাজনৈতিক ভূগোল রাজনৈতিকভাবে সুগঠিত এলাকার বর্ণনা ও বিশ্লেষণকে বিবেচনায় নেয়। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাকে। এখানে রাজনৈতিক এলাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পার্সি অ্যান্ড আলেকজান্ডার যেটি করেছেন, তারা সংজ্ঞায়িত করতে গিয়ে রাজনৈতিক ভূগোলে রাজনৈতিক এলাকাকে প্রাধান্য দিয়েছে। আমরা প্রথম সংজ্ঞায় দেখেছি ফিটজেরাল্ড যে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেটি হলো সম্পর্ক, একটির সাথে আরেকটির সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্র গঠনকারী নিয়ামকগুলোর সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন। আর এখানে আমরা দেখছি যে রাজনৈতিক এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একইভাবে যদি আমরা হুইটেলসি প্রদত্ত একটি সংজ্ঞা দেখি, সেখানে আমরা দেখব ভূপৃষ্ঠে স্থানভেদে রাজনৈতিক প্রপঞ্চ সমূহের পার্থক্যকরণই রাজনৈতিক ভূগোলের মূল ও অপরিহার্য বৈশিষ্ট্য। তার মানে এখানে স্পেশাল ডিফারেন্সিয়েশন যেটি রয়েছে বা স্থানিক পার্থক্য রয়েছে সেটিকে প্রাধান্য দিয়েছেন হুইটেলসি। তার মতে রাজনৈতিক ভূগোলের অন্যতম উদ্দেশ্য হবে
যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে রাজনৈতিক প্রপঞ্চ সমূহের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। সুতরাং এই তিনটি সংজ্ঞা আমরা কিন্তু তিনটি আসপেক্টে আমরা দেখলাম, তিনটি বিষয়ের অবতারণা করেছেন, তিনটি বিষয়ের উপরে জোর দিয়েছেন রাজনৈতিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে। এক্ষেত্রে আমরা তিনটি বিষয়ে যে কমন কিছু বিষয় এসেছে রাজনৈতিক বিষয়গুলি এবং স্থান এবং কালের কথা বা ভৌগোলিকভাবে ব্যাখ্যা করার কথা এসেছে, এই দুটি সমন্বয়ে আমরা আমাদের মতো করে একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। আমরা এভাবে বলতে পারি রাজনৈতিক ভূগোল মানবীয় ভূগোলের এমন এক শাখা যেখানে রাজনৈতিক বিষয়গুলিকে ভৌগোলিক দৃষ্টিকোণ তথা স্থান ও কালের প্রেক্ষিতে অধ্যয়ন করা হয়। আমরা মনে হয় এখন এটা খুব সহজে বলতে পারি, তোমরা রাজনৈতিক ভূগোলের যে সংজ্ঞার্থ সেটি বুঝবার চেষ্টা করেছে এবং বুঝেছ। আমরা পরবর্তী যে অংশ রয়েছে সেগুলোতে আমরা যাব। রাজনৈতিক ভূগোলের উদ্দেশ্য কি? রাজনৈতিক ভূগোল যে ভূগোলে অন্তর্ভুক্ত হলো একটি পঠিতব্য বিষয় হিসেবে বা পঠিত বিষয় হিসেবে, সেটি কেন করা হলো, এর উদ্দেশ্য কি, আমরা উদ্দেশ্যগুলো একটু জানবার চেষ্টা করব। প্রথমে মানব সমাজগুলোকে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করে। প্রত্যেকটি ডিসিপ্লিনেরই এটি মনে হয় প্রথম উদ্দেশ্য, যে মানব সমাজের সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে, তারা যেন সম্প্রীতির মধ্যে থাকে এবং তারা যেন অযথা যুদ্ধ বিগ্রহ অশান্তি এগুলোর মধ্যে না থাকে, তারা যেন মিলেমিশে থাকে। এটি কিন্তু রাজনৈতিক ভূগোলের অন্যতম একটি বিষয় বা উদ্দেশ্য, যেটি আমরা বলি উদ্দেশ্য। যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব হ্রাসকরণের প্রচেষ্টা, এটি অবশ্যই রাজনৈতিক ভূগোলের অন্যতম উদ্দেশ্য। এই ক্লাস যত সামনের দিকে যাবে আমরা আরো কিছু বিষয়ের অবতারণা হবে। ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্যের কথা আমরা জানবো। সেই শক্তি সাম্য কিন্তু রাজনৈতিক ভূগোলের অন্যতম বিষয় এবং সেখানে কিন্তু যে বিষয়টি গুরুত্ব পায় সেটি হলো যুদ্ধ বিগ্রহ যেন না লাগে, যুদ্ধ বিগ্রহ থেকে যেন প্রতিটি রাষ্ট্রকে দূরে রাখা যায় বা দূরে রাখার চেষ্টা করা হয়, সেটি কিন্তু অন্যতম একটি বিষয়। এবং রাজনৈতিক ভূগোলের অন্যতম উদ্দেশ্য কিন্তু এটি, যে যুদ্ধ বিগ্রহ এবং দ্বন্দ্ব হ্রাসকরণ, এটি অন্যতম উদ্দেশ্য। এরপর আমরা যদি দেখি মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ কিন্তু তখনই সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে যখন নিজেদের মধ্যে সম্প্রীতি থাকবে এবং ভ্রাতৃত্ববোধ থাকবে। এগুলো যখন থাকবে তখন মানুষের সামাজিক এবং অর্থনৈতিক যে নিরাপত্তা সেটি কিন্তু তৈরি হবে। তো মানুষ যদি যুদ্ধ বিগ্রহে থাকে, যদি দ্বন্দ্বে থাকে, তাহলে কিন্তু যে দেশেই যুদ্ধ করুক তাদের অর্থনৈতিক অবস্থা নাজুক হবে, এটিই স্বাভাবিক, এবং সামাজিক অবস্থারও দুরবস্থার সৃষ্টি হবে। এই কারণেই এটিও অন্যতম উদ্দেশ্য, মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ব সম্পদের অপচয় রোধ ও সদ্ব্যবহার নিশ্চিত করা। বিশ্বে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো কিন্তু অপচয় যেন না হয়। যেমন এখানে তোমরা দেখবে যে ভূ রাজনীতির কথা বলা হয়। ভূ রাজনীতি মানে একটি রাষ্ট্রের যে অবস্থানিক সুবিধা রয়েছে বা ভৌগোলিক সুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে ওই রাষ্ট্র সর্বোচ্চ সুবিধা নেবে অন্য রাষ্ট্রের উপর। সেগুলো কিন্তু সম্পদের সর্বোচ্চ ব্যবহার আমরা বলতে পারি, এবং সম্পদের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সম্পদের যেন অপচয় না হয় সে বিষয় কিন্তু এখানে স্থান পায় এবং এটি অন্যতম উদ্দেশ্য। এরপর যদি আমরা চিন্তা করি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন, এটি কিন্তু ভূগোলের অন্যতম বিষয় এবং উদ্দেশ্য থাকে যে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের যেন উন্নয়ন ঘটে, অবক্ষয় যেন না হয়, এবং অবক্ষয় যেখানে যেখানে হয়েছে সেখানে যেন আবার প্রতিবেশকে উন্নয়নের মাধ্যমে পরিবেশকে ঠিক করা হয়। এটি কিন্তু রাজনৈতিক ভূগোলের অন্যতম একটি উদ্দেশ্য। এরপর
কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতকরণ। এটি অন্যতম উদ্দেশ্য এবং এটি মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য রাজনীতি ভূগোলে। কারণ আমি একটু আগে বললাম যে একটি রাষ্ট্র ভৌগোলিকভাবে অনেকগুলো সম্পদ পায়, সেই রাষ্ট্র সেই সম্পদগুলোর কেমন ব্যবহার করবে সেগুলো কিন্তু নির্ভর করে রাষ্ট্রের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয়ের উপর। রাষ্ট্র কিভাবে সেটিকে ম্যানেজ করে এবং রাষ্ট্র সেটিকে কিভাবে পৃথিবীর সামনে বা অন্য রাষ্ট্রের সামনে উপস্থাপন করে সেটির উপর। সেটি যদি ভালোভাবে করতে পারে এবং ভালোভাবে উপস্থাপন করে নিজ দেশের স্বার্থ আদায় করতে পারে, সেটি কিন্তু এই রাজনৈতিক ভূগোলের অন্যতম উদ্দেশ্য। একইভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রাজনৈতিক ভূগোলের অন্যতম উদ্দেশ্য থাকে, যে তাদের ভূমিকাকে ব্যাখ্যা করা। এরপর আমরা যদি দেখি, আমরা সরাসরি চলে যাব রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি বা স্কোপ যেটি আমরা বলি, সেখানে আমরা চলে যাব। রাজনৈতিক ভূগোলের স্কোপ নিয়ে আমরা যখন কথা বলবো বা বিষয় পরিধি নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমরা এর আওতাভুক্ত কি কি বিষয় থাকে সেগুলোর অবতারণা করব। সেখানে কিন্তু আমরা রাষ্ট্রের ধারণা বা রাষ্ট্র বিষয়টিকে রাজনৈতিক ভূগোলের কেন্দ্রে রাখবো আমরা। কারণ রাষ্ট্রের বিভিন্ন বিষয়কেই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয় এবং রাজনৈতিক বিষয়কে এখানে প্রাধান্য দেওয়া হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ভৌগোলিক আসপেক্টে বা ভৌগোলিক যে সেটিংস রয়েছে একটি রাষ্ট্রের তার পরিপ্রেক্ষিতে। তো রাষ্ট্রের ধারণা এখানে আমরা অবশ্যই দেখব একটি রাষ্ট্র কোথায় অবস্থিত এবং কৌশলগতভাবে সেই রাষ্ট্রের অবস্থানটি কেমন সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। তারপর রাষ্ট্রের আয়তন নিয়ে কথা বলা, রাষ্ট্র বড় হলে সেই রাষ্ট্রটি কি কি সুবিধা পায় এবং কেন সুবিধা পায় এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। রাষ্ট্রের আকৃতি, সীমানা, পারিসরিক কাঠামো, শক্তিমত্তা এগুলো কিন্তু রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি হিসেবে স্থান পায়। এরপরে আমরা যদি দেখি রাষ্ট্রের উদ্ভব এবং রাজনৈতিক বিভাজন। রাষ্ট্রের উদ্ভব কিন্তু একদিনে হয় না বা খুব সহজে হয় না। রাষ্ট্রের উদ্ভব হওয়ার জন্য কিছু ভৌগোলিক নিয়ামক লাগে। সেই ভৌগোলিক নিয়ামকগুলোকে আমরা আবার অনেক ভাগে ভাগ করি, কেন্দ্রাতিক, কেন্দ্রাভিক বা পজিটিভ, নেগেটিভ। এই ভাগগুলো যখন আমরা দেখি যে এই ভাগগুলো কোনটির কারণে একটি রাষ্ট্র সৃষ্টি হলো এবং কোনটির কারণে একটি রাষ্ট্র সৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু সেই রাষ্ট্র বিস্তৃতি লাভ করেনি ভৌগোলিক কারণে, এসব বিষয় কিন্তু রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি হিসেবে পঠিত হয়। এরপর যদি আমরা দেখি রাজনৈতিক কাঠামো, একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় কাঠামো বা রাজনৈতিক কাঠামো কেমন, সেটি কিন্তু ভূগোলের রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়। এখানে একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রের নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, রাষ্ট্রের যে প্রশাসনিক যন্ত্র রয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন যে সেক্টর রয়েছে সেগুলো কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ভূগোলে ব্যাপকভাবে আলোচিত হয়। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রের পরিবেশিক বৈশিষ্ট্য, যেটি একটি রাষ্ট্রের পরিবেশ কেমন বা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা কেমন, সেটি কিন্তু অন্যতমভাবে স্থান পায় রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি হিসেবে। একটি রাষ্ট্রের ভূ প্রকৃতি কেমন সেই বিষয়টি এবং সেই ভূ প্রকৃতি রাষ্ট্রকে কিভাবে সুবিধা দিচ্ছে, কিভাবে অসুবিধায় ফেলছে, এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ভূগোলে পঠিত হয়। এবং রাষ্ট্রের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটি কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় ব্যবহৃত হচ্ছে, কিভাবে তার ব্যবস্থাপনা করা হচ্ছে, তার সদ্ব্যবহার হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ভূগোলের বিষয়। এবং এই প্রাকৃতিক সম্পদ বিভিন্ন রাজনৈতিক বিষয়কে কিভাবে প্রভাবিত করে এবং একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যে প্রাকৃতিক সম্পদ কিভাবে গুরুত্ব বহন করে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হয়। রাষ্ট্রের
যোগাযোগ যাতায়াত ব্যবস্থাও কিন্তু এখানে গুরুত্বের সাথে আলোচিত হয়। রাষ্ট্রীয় জনসংখ্যা বলতে শুধু একে সংখ্যার ফ্রেমে বন্দি করলে চলবে না, এটি কিন্তু রাজনৈতিক ভূগোল সেটি আলোচনা করে যে এটি শুধু একটি সংখ্যা নয়, এটি কিন্তু একটি রাষ্ট্রকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য সর্বোচ্চ চেষ্টা করার যে একটি মাধ্যম, সেটি হলো রাষ্ট্রের জনসংখ্যা যদি বেশি হয় তাহলে সেটিকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে, এবং জনসংখ্যা যদি কাম্য হয় তো দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদের সদ্ব্যবহার করে এই জনসংখ্যাকে কাজে লাগানো, সেগুলো কিন্তু রাজনৈতিক ভূগোলের অন্যতম বিষয় পরিধি। এবং এখানেও এই বিষয়গুলোকে একটি রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রীয় শক্তির আধার হিসেবে দেখানো হয়। বিশেষ করে একটি বিষয় না বললে নয়, সেটি হলো জাতীয় সংহতি ও বিভেদ। রাষ্ট্রের জনগণের মধ্যে যদি জাতীয় সংহতি থাকে তাহলে সেখানে কিন্তু রাষ্ট্র শক্তিশালী হয় এবং সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর সাথে বিভিন্নভাবে তাকে পজিটিভলি উপস্থাপন করতে পারে এবং রাষ্ট্রীয় স্বার্থ হাসিল করতে পারে। যদি সেখানে জাতীয় বিভেদ থাকে, জনগণের মধ্যে বিভেদ থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেখানে কিন্তু এই রাষ্ট্র খুব বেশি সুবিধা করতে পারে না। সেই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ভূগোলে ব্যাপকভাবে পঠিত হয়। এরপর যদি আমরা দেখি রাষ্ট্রীয় শক্তি, এতক্ষণ আমরা যেগুলো কথা বলছিলাম বা এরপরেও হয়তো বলবো যে কথাগুলো, সেগুলো কিন্তু রাষ্ট্রীয় শক্তিকে কেন্দ্র করেই আমরা কথা বলবো। রাষ্ট্র শক্তির যে ভিত্তি রয়েছে সেই ভিত্তি আমরা আলোচনা করে থাকি, এবং অবস্থানগত কৌশল, যে একটি রাষ্ট্রের অবস্থান কেমন, এই অবস্থানগত যে কৌশল রয়েছে সেই অবস্থানের কারণে বিভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করা হয় রাষ্ট্রীয় স্বার্থ হাসিলের জন্য, সেগুলো কিন্তু রাজনৈতিক ভূগোলে ব্যাপকভাবে পঠিত হয়। এরপর যদি দেখি আমরা আন্তঃরাষ্ট্র সম্পর্ক, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে বা সম্পর্ক আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ব্যাপকভাবে আলোচিত হয়। একটি রাষ্ট্র কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে, ভালো সম্পর্ক করবে বা ভালো সম্পর্ক করতে বাধ্য হবে, এটি কিন্তু ওই রাষ্ট্রের ভৌগোলিক যে অবস্থা রয়েছে সেই অবস্থা কিন্তু বলে দেবে যে তুমি এই রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো, তাহলে তুমি এই সুবিধাটা তুমি হাসিল করতে পারো ওই রাষ্ট্র থেকে। তো সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে থাকি এখানে। এরপর আমরা দেখব আন্তঃরাষ্ট্র সমস্যা। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তেমনি এক রাষ্ট্রের মধ্যে সাথে অন্য রাষ্ট্রের কিছু সমস্যাও থাকবে। এই সমস্যাগুলো অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, কিন্তু রাজনৈতিক ভূগোলে এটি অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এটি সমস্যা চিহ্নিত করা হয় এবং সমস্যা চিহ্নিত করার সাথে রাষ্ট্রের যে এই অবস্থান রয়েছে বা অবস্থানিক সম্পর্ক রয়েছে এই সমস্যার সাথে, সেটিকে আইডেন্টিফাই করা হয়। এই যে সমস্যা রয়েছে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের, তার সাথে ভৌগোলিক কি বিষয় রয়েছে বা এই রাষ্ট্রের অবস্থানের কি বিষয় রয়েছে, সেটি কিন্তু সম্পর্ক নির্ণয় করা হয় এবং এটি কারণ হিসেবে দেখানো হয়, এই কারণ খুঁজে বের করা হয় এবং একই সাথে সম্ভাব্য সমাধানের কৌশলও বাতলে দেওয়া হয় বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে এবং বিভিন্ন মডেলের মাধ্যমে এটি করা হয়। এরপর আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক বিভিন্ন সহযোগী সংগঠন রয়েছে বা সংস্থা রয়েছে, তাদের কার্যকলাপ, তাদের ভুল ত্রুটি, তাদের কর্মকাণ্ডের যে পরিধি, তাদের কর্মকাণ্ডের বিস্তৃতি, এগুলো নিয়ে রাজনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। অতএব এসব বিষয় যেগুলো বললাম, এগুলো বিষয় কিন্তু রাজনৈতিক ভূগোলের বিষয় পরিধি হিসেবে গঠিত হয়। এখন আমরা দেখব রাজনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি। তার আগে আমরা দেখব দৃষ্টিভঙ্গি কাকে বলে। দৃষ্টিভঙ্গি বলতে আমরা কোনো বিষয় অধ্যয়নে বা পঠন পাঠনে ওই বিষয়ের যে অংশকে গুরুত্ব দেয়া হয় বা যে বিষয়ের উপর ভর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাকে ওই বিষয়ের দৃষ্টিভঙ্গি বলে। আরো সহজ করে বোঝানোর জন্য আমি এখানে একটি ছবির অবতারণা করেছি।
তোমরা দেখতে পাচ্ছ একটি ভবন এখানে দেখা যাচ্ছে। এই ভবনটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এক একজন এক একভাবে এই ভবনটিকে ব্যাখ্যা করবে। যদি একজন ইঞ্জিনিয়ারকে এটির ব্যাখ্যা করতে বলা হয়, এটি কিভাবে দেখেন বলা হয়, তখন তার দৃষ্টিভঙ্গি থেকে, তার দৃষ্টিকোণ থেকে, তার জ্ঞান থেকে এটি ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করবে। তিনি তখন এই ভবনটির যে নকশা, এই ভবনটিতে ব্যবহৃত রড, সিমেন্ট, বালি প্রভৃতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটি স্বাভাবিক, কারণ এটি তার দৃষ্টিভঙ্গি। তারপর যিনি বাসা ভাড়া নেবার জন্য বাসা খুঁজছেন, তাকে যদি এই বাসা দেখানো হয়, তিনি এটিকে স্বাভাবিকভাবেই বসবাসের জন্য একটি আবাসস্থল হিসেবে বিবেচনা করবেন। আর যদি একজন ভূগোলবিদকে এই ভবনটি ব্যাখ্যা করতে বলা হয়, তখন কিন্তু তিনি এই ভবনটিকে বিভিন্ন আসপেক্টে দেখবেন। এটিকে বসতির আসপেক্টে দেখবেন, আবার এটিকে চিন্তা করবেন যে পরিবেশিক দৃষ্টিভঙ্গিতে এটি কিভাবে পরিবেশকে বিনষ্ট করেছে অথবা পরিবেশকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে। এগুলো কিন্তু একজন ভূগোলবিদ চিন্তা করবেন এই ভবনটি সম্পর্কে। আমরা তিনজনের কথা বললাম এখানে, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে তিনজনের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা, বিষয় কিন্তু একই বিষয়, একটি ভবন। এই ভবনটিকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে, কিন্তু তারা ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে তাদের নিজের যে দৃষ্টিভঙ্গি, কেউ এর রড সিমেন্টকে ভর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, কেউ তার আবাসন হিসেবে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, আবার কেউ পরিবেশ বা বসতি হিসেবে এটিকে বিবেচনা করে এটির ব্যাখ্যা বিশ্লেষণ করছে। সুতরাং একটি বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ওই বিষয়ের যে দিকটিকে নিয়ে বা যে দিকটিতে জোর দিয়ে ওই বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় বা অধ্যয়ন করা হয়, সেটিকেই মূলত ওই বিষয়ের দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে। তো রাজনৈতিক ভূগোলেও বিভিন্ন ভূগোলবিদ একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করার জন্য বা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এবং বিভিন্ন বিষয়ের উপরে ভর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। সে কারণে রাজনৈতিক ভূগোলেও কয়েকটি দৃষ্টিভঙ্গির অবতারণা হয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। রাজনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি যে প্রকারভেদ, সেটি আমরা আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হাডসনের রাজনৈতিক ভূগোলের দৃষ্টিভঙ্গিকে 4 ভাগে যে ভাগ করেছেন, রিচার্ড হাডসনের সেই ভাগগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। প্রথমে আমরা যেটি দেখছি সেটি শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি, তারপর আমরা দেখছি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা হিস্ট্রিক্যাল অ্যাপ্রোচ, এরপর আমরা দেখছি ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গি বা মরফোলজিক্যাল অ্যাপ্রোচ, তারপর আমরা দেখছি কার্যকরী দৃষ্টিভঙ্গি বা ফাংশনাল অ্যাপ্রোচ। আমরা এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। শক্তি বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখব যে শক্তি বিশ্লেষণ যদি কোনো একটি রাজনৈতিক ভূগোলের কোনো একটি বিষয়কে অধ্যয়ন করার জন্য রাষ্ট্রের শক্তিকে ভর করি, আমরা রাষ্ট্রের শক্তির আসপেক্টে সেটিকে ব্যাখ্যা করি, সেটি হবে রাজনৈতিক ভূগোলের শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি। তো শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির বিভিন্ন আধার রয়েছে। আমরা একটি রাষ্ট্রের শক্তির উৎস রয়েছে অনেকগুলো, সেগুলোকে আমরা যদি বিবেচনা করি তাহলে এখানে আমরা কয়েকটি শক্তির আধার দেখছি। এগুলোকে আমরা বলছি ভৌত শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল পাওয়ার, তারপর দেখছি জনশক্তি, এরপর অর্থনৈতিক শক্তি, প্রাতিষ্ঠানিক শক্তি, সামরিক শক্তি, বহিঃসম্পর্ক শক্তি। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ভৌত শক্তি নিয়ে। ভৌত শক্তি হলো রাষ্ট্রের অবকাঠামোগত যে শক্তি বা ফিজিক্যাল যে শক্তিগুলো রয়েছে, যেগুলো টাচ করতে পারি আমরা, সেই শক্তিগুলোকে আমরা ভৌত শক্তি বলছি। যেমন এখানে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা,
তারপর অবকাঠামোগত অন্যান্য যে উন্নয়ন রয়েছে, ব্রিজ, কালভার্ট, এগুলো যে রয়েছে, রাস্তাঘাট নির্মাণ, সেগুলোকে আমরা একটি রাষ্ট্রের ভৌত শক্তি বলছি। এবং এই ভৌত শক্তিকে ভর করে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি রাজনৈতিক ভূগোলের কোনো একটি বিষয়ে, তখন সেটিকে আমরা শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি বলবো, কারণ ভৌত শক্তিও কিন্তু রাষ্ট্রের শক্তি। এরপর আমরা জনশক্তির কথা বলছি। একটি রাষ্ট্রের জনসংখ্যা কখন জনশক্তিতে রূপান্তরিত হবে বা কখন আমরা সেই রাষ্ট্রকে জনশক্তি বলবো এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে রাষ্ট্রীয় ভাবে অন্য রাষ্ট্র থেকে স্বার্থ হাসিল করার যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু রাষ্ট্র মানে রাজনৈতিক ভূগোলে আলোচিত হয়ে থাকে। এবং এই আলোচনা করতে গিয়ে আমরা যদি বিভিন্ন বিষয়, যে কোনো একটি বিষয়, রাজনৈতিক ভূগোলের যে কোনো বিষয়কে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তখন যদি আমরা ওই দেশের জনসংখ্যাকে সামনে নিয়ে আসি, তখন সেটিকে আমরা শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি বলবো। একটি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাষ্ট্রের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে অন্য রাষ্ট্রে পাঠিয়ে সেখান থেকে রেমিটেন্স আহরণ করা, এই বিষয়টি যদি কোনো রাষ্ট্রের রাজনৈতিক শক্তিমত্তা বিচার বিশ্লেষণ করতে গিয়ে যদি ওই রাষ্ট্রের অর্থনৈতিক বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেখানে যদি এই রেমিটেন্সকে গুরুত্ব দেওয়া হয়, সেটি কিন্তু রাজনৈতিক ভূগোলের যে শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি, সেটির অবতারণা করা হবে। এরপরে আমরা যদি দেখি অর্থনৈতিক শক্তি, একটি রাষ্ট্রের অর্থনৈতিক শক্তির উপরেও কিন্তু নির্ভর করে সেই রাষ্ট্রটি অন্য রাষ্ট্রের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে বা অন্য রাষ্ট্র থেকে কিভাবে স্বার্থ হাসিল করবে, এই বিষয়টি কিন্তু অবতারণা করা হয়। এবং যে কোনো বিষয়ে আমরা একটু আগে যে উদাহরণটি দিলাম, একই উদাহরণ এখানেও দেওয়া চলে, যে একটি রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে যদি অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার হাতিয়ার হিসেবে দেখা হয়, তখন সেটি কিন্তু শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি হবে। এরপর যদি আমরা চিন্তা করি রাজনৈতিক ভূগোলের অন্যতম একটি দৃষ্টিভঙ্গি, সেটি হলো শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি এবং তার যে শক্তির আধার প্রাতিষ্ঠানিক শক্তি, এটি কিন্তু একটি রাষ্ট্রের মধ্যে যে ইন্টারনাল যে স্ট্রেংথ বা শক্তি, যে রাষ্ট্রের নিজস্ব শক্তি, সেটির বহিঃপ্রকাশ ঘটে। এই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি রয়েছে যেগুলো, বা রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক অঙ্গ রয়েছে, সেগুলোর শক্তির উপরে নির্ভর করে। যে কোনো একটি রাষ্ট্রের বিষয়, রাজনৈতিক ভূগোলের যে কোনো বিষয় বা রাজনীতির যে কোনো বিষয়কে যখন আমরা এই প্রাতিষ্ঠানিক শক্তির সাথে মিলিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব, তখন সেটিকে আমরা শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি বলব। যেমন একটি রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা, সরকার পরিবর্তনের যে সিস্টেম, সেগুলো যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেগুলো কিন্তু আমরা এই শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত হবে। এরপর যদি আমরা দেখি সামরিক শক্তি, সামরিক শক্তি কিন্তু রাষ্ট্রীয় শক্তির অন্যতম একটি আধার, যদিও বর্তমানে এটির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক শক্তিকে। তারপরেও সামরিক শক্তি একটি রাষ্ট্রকে কিন্তু বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করতে পারে, যেমন তেমনি অন্য রাষ্ট্রকে আক্রমণ করতেও এই সামরিক শক্তির অবতারণা করা হয়। এবং যে কোনো একটি বিষয়, যেমন আমি একটি উদাহরণ দিই, তোমরা খুব সহজে বুঝতে পারবে, যে ভারত এবং চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেখানে কিন্তু খুব সহজেই সেই বিষয়টিকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং যুদ্ধের মতো যে অবস্থার সৃষ্টি হয়েছে, তখন কিন্তু বিভিন্ন মাধ্যমে সেই দুটি দেশের সামরিক শক্তিকে নিয়ে আসা হয়েছে সামনে। তাদের যে রাজনৈতিক শক্তি রয়েছে, শক্তি সাম্য রয়েছে বা শক্তির বিচার করা হয়েছে, সেখানে কিন্তু
সামরিক শক্তিকে অন্যতম বিষয় হিসেবে, মাপকাঠি হিসেবে সেখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা যদি দেখি বহিঃ সম্পর্ক শক্তি, যে এক্সটার্নাল রিলেশনশিপ, অন্য রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সম্পর্ক কেমন, এই বিষয়টি যখন গুরুত্ব পায় কোনো একটি বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণে, সেটি কিন্তু শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির মধ্যে পড়বে। একই উদাহরণ যদি এখানেও আমরা দিই, যে ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধের মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে, সেটির আলোচনা করতে গিয়ে অনেকেই কিন্তু তাদের সাথে সুপার পাওয়ারগুলোর সম্পর্কের যে অবস্থা, সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সেটিকে ভর করে এই দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে কে কত বেশি এগিয়ে থাকবে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সেটি কিন্তু মূলত এই যে শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি নিয়ে আসা হয়েছে রাজনৈতিক ভূগোলের আলোচনায়। এরপরে আমরা যদি দেখি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, আমাদের 4টি দৃষ্টিভঙ্গির মধ্যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অন্যতম একটি দৃষ্টিভঙ্গি। আমরা শক্তি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির পরে এটির স্থান দিই। তো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, রিচার্ড হাডসন এই দৃষ্টিভঙ্গির কথা বলেন। এখানে রিচার্ড হাডসন এই দৃষ্টিভঙ্গি যখন নিয়ে আসেন, তখন কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়। এখানে কোনো একটি রাষ্ট্রের ঐতিহাসিক বিবর্তনকে প্রাধান্য দেওয়া হয় রাজনৈতিক ভূগোলের যে কোনো বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে। তো এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়ে যায়, সেটি হলো একটি রাষ্ট্রের জন্ম থেকে বর্তমান পর্যন্ত যদি রাষ্ট্রের পরিবৃদ্ধি না ঘটে বা বৃদ্ধি না হয়, সেই রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই দৃষ্টিভঙ্গিটি খুব বেশি কাজে আসে না। এই দৃষ্টিভঙ্গি মূলত সেসব দেশের ক্ষেত্রে বেশি কাজে দেয় যেসব দেশে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত তারা অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে বা অতীতে লাভ করেছিল, বর্তমানে হয়তো কমে গিয়েছে। সেই রাষ্ট্রগুলোর যে রাজনৈতিক বিষয়গুলি রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন ভৌগোলিক অ্যাসপেক্টে আমরা করি, তখন সেই বিষয়কে আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলি। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর জন্য এই দৃষ্টিভঙ্গি কাজে আসে না। কেননা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তাদের জন্ম থেকে, মানে স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের যে ভূখণ্ড সেটি রয়েছে, এটির কিন্তু পরিবৃদ্ধি আমরা লক্ষ্য করিনি। এরপর আমরা আরেকটি দৃষ্টিভঙ্গির কথা বলি, সেটি হলো ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গি বা মরফোলজিক্যাল অ্যাপ্রোচ। এটি ভূগোলের সাথে সরাসরি সম্পৃক্ত, যে একটি দেশের ভৌগোলিক যে সেটিংস রয়েছে, ভৌগোলিক যে অবয়ব রয়েছে, সেগুলোকেই প্রাধান্য দেওয়া হয় তখন আমরা সেটিকে ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গি বলি। রিচার্ড হাডসন মনে করেন ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গি হলো রাষ্ট্রীয় এলাকার অভ্যন্তরীণ ও বহিস্থ কাঠামোর একটি বর্ণনামূলক ও ব্যাখ্যামূলক বিশ্লেষণ, যা প্রকৃতপক্ষে ভৌগোলিক লক্ষ্যবস্তু। তার মানে রাষ্ট্রের অভ্যন্তরে যে বিষয় রয়েছে এবং বাইরে যে বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, সে বিষয়গুলোকে আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন কিন্তু আমরা ভৌগোলিক বিষয়ের অবতারণা করি সেখানে। একটি রাষ্ট্রের যে ভৌগোলিক সেটিংস রয়েছে, একটি রাষ্ট্রের যে ভূপ্রকৃতি রয়েছে, একটি রাষ্ট্রের যে আমরা যদি বলি যে জলবায়ু কেমন, এটির উপর নির্ভর করে যদি সে কোনো সুবিধা পেয়ে থাকে, সেটিকে কিন্তু আমরা ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গির আওতায় নিয়ে আসতে পারি। এখানে সবচেয়ে বেশি যে বিষয় রয়েছে ভূপ্রকৃতি, নদ নদী, সাগরের সংযোগ, সীমানা প্রভৃতি এখানে আমরা উল্লেখ করতে পারি। কোহেন মনে করেন রাজনৈতিক এলাকা হিসেবে ব্যবহৃত ধরন ও কাঠামোগত অবয়বগুলো ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গির আওতাভুক্ত। সুতরাং এখানেও কিন্তু রাজনৈতিক এলাকাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যে ভূসংস্থানিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর অবতারণা করা হয়েছে এবং সেটাকে আমরা বলছি ভূসংস্থানিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ভূগোল। এরপরে যদি আমরা দেখি সর্বশেষ যে বিষয়টি রয়েছে আমাদের, সেটি কার্যকরী দৃষ্টিভঙ্গি বা ফাংশনাল অ্যাপ্রোচ।
এই দৃষ্টিভঙ্গিতে আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো যে একটি রাষ্ট্রের অভ্যন্তরে অনেকগুলো বিষয় থাকে, যে একটি রাষ্ট্র অনেকগুলো অঙ্গরাজ্য নিয়ে গঠিত হতে পারে, অনেকগুলো বিভাগ নিয়ে গঠিত হতে পারে, অনেকগুলো জেলা নিয়ে গঠিত হতে পারে। তো এই বিভাগ বা অঙ্গরাজ্য একটির সাথে আরেকটি যে সম্পর্ক এবং তাদের যে ফাংশন রয়েছে, তাদের যে কাজ রয়েছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে করে বা সঠিকভাবে করছে কিনা, সেই বিষয়গুলো যখন আমরা এখানে নিয়ে আসি, সেটি কিন্তু কার্যকরী দৃষ্টিভঙ্গি আমরা বলি সেটিকে। তো একটি রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ এবং প্রত্যেকটি কর্মযজ্ঞের যে অংশ রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে কাজ করে, সেটি কিন্তু রাষ্ট্রের শক্তিকে অনেকখানি বাড়িয়ে দেয়। এবং রাজনৈতিক ভূগোলের আলোচনায় কিন্তু যে কোনো বিষয়ের আলোচনায় আমরা এই বিষয়ের অবতারণা করতে পারি, একটি রাষ্ট্র কতটা সুবিধা করতে পারছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী আছে, এটি আমরা দেখতে পারি। আমরা উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই, তাহলে দেখব যে একটি দেশের অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে, পার্শ্ববর্তী আরো একটি দেশ রয়েছে, সেই দেশটিতে একটি অঙ্গরাজ্য বলছে যে আমরা ওই দেশে পানি দিব বা ওয়াটার শেয়ার করব। তো অন্য আর দুটি রাষ্ট্র হয়তো এর বিরোধিতা করছে, অথবা একটি অঙ্গরাজ্য বলছে যে আমরা আমাদের অঙ্গরাজ্যে এই নদীর উপরে বাঁধ দিব। তার সাথে দেখা গেল যে অন্য একটি অঙ্গরাজ্য এটি বিরোধিতা করছে। তার মানে কি, সেই রাষ্ট্র কিন্তু রাজনৈতিকভাবে সুবিধা করতে পারছে না। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্র থেকে যে সুবিধা নেবে কোনো কিছু বিনিময়ে, সেটি কিন্তু নিতে পারছে না। এটি কিন্তু রাজনৈতিক ভূগোলের আলোচনায় অনেক বড় একটি বিষয় এবং একে ভর করে কিন্তু অনেক সময় রাজনৈতিক অনেক বিষয়ের আলোচনা হয়ে থাকে, বিশেষ করে ছিটমহলগুলো এবং ওয়াটার শেয়ারিংগুলো আলোচনা হয় এই বিষয়ের উপর ভিত্তি করে, যে ইন্টারনাল ফাংশন ওই রাষ্ট্রের অন্তর্বর্তী যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে কতটা সমঝোতা রয়েছে এবং একটির সাথে আরেকটির কতটা মিল রয়েছে, কাজের মিল রয়েছে এবং কাজের মধ্যে তাদের সামঞ্জস্যতা রয়েছে, সহযোগিতা রয়েছে এবং একটির সাথে আরেকটির কানেক্টিভিটি রয়েছে, কানেক্টিভিটি যেটি আমরা বলি সেটি রয়েছে, সেই বিষয়গুলোর কিন্তু অবতারণা আমরা করে থাকি। এগুলো যখন আমরা অবতারণা করি রাজনৈতিক ভূগোলের আলোচনায়, সেটিকে আমরা কার্যকরী দৃষ্টিভঙ্গি বা ফাংশনাল অ্যাপ্রোচ বলে থাকি। আমরা মূলত আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা যে বিষয়গুলো জানলাম, বুঝলাম, সেগুলো তোমরা অবশ্যই আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা অনেকগুলো বই পড়তে পারো, এখানে রাজনীতি ভূগোলের ইংরেজি বই আছে কিছু, সেগুলো তোমরা দেখতে পারো। তারপর অনেকগুলো লেখকের বই এখানে তোমরা দেখতে পারো, যেমন কাজী আব্দুর রউফের বই আছে, আবু তাহার বই আমরা দেখি, সেগুলো তোমরা এখানে পড়তে পারো। তো তোমরা ভালো থাকবে, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে, বাইরে গেলে স্যানিটাইজার ইউজ করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।